হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবার স্বাগত জানিয়ে আজকের বিষয় শুরু করছি। দেখো, ইতিমধ্যেই আমরা গ্যাসের গতীয় তত্ত্ব এবং তার সমীকরণ সম্পর্কে জেনেছি। আজকের আমরা আলোচনা করব গ্যাসের গতীয় তত্ত্বের সমীকরণ থেকে অন্যান্য যে সমস্ত গ্যাসীয় সূত্রগুলো আছে সেগুলো কী করে প্রমাণ করা যায়। তাহলে শুরু করা যাক। তো আমরা গ্যাসের গতীয় তত্ত্ব থেকে যে সমীকরণটা পেয়েছি, প্রথমে সেই সমীকরণটা লিখি। গ্যাসের গতীয় তত্ত্ব থেকে আমরা পাই, কি পেয়েছি? সমীকরণটা ছিল PV = 1/3 mn CRMS², তাই তো? প্রত্যেকটা টার্ম সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো যে P হচ্ছে গ্যাসের চাপ, V হচ্ছে গ্যাসের আয়তন। দেখো, আমরা এই গ্যাসের গতীয় তত্ত্বের সমীকরণ যখন তৈরি করেছিলাম তখন আমরা স্বীকার্য তত্ত্বে একটা কথা বলেছিলাম, কি যে গ্যাসকে ধারণা করে আমরা এই সমীকরণটা তৈরি করছি সেই গ্যাসের আদর্শ আচরণ রয়েছে। তাহলে এই গ্যাসের আয়তন কথাটা যখন আমি এখানে উল্লেখ করলাম, গ্যাসের আয়তন বলতে আমরা কি বুঝবো? গ্যাসটাকে যে পাত্রে রাখা আছে সেই পাত্রের আয়তনই হবে গ্যাসের আয়তন, তাই না? কারণ আমরা আদর্শ আচরণ ধরেই এখানে গ্যাসের স্বীকার্য তত্ত্বগুলো উল্লেখ করেছিলাম। তাহলে এইখানে আমরা লিখে নিই কথাটা, যে গ্যাসের আদর্শ আচরণ ধারণা করে। কেমন? গ্যাসের আদর্শ আচরণ ধারণা করে। M হচ্ছে গ্যাসের প্রতিটি কণার ভর, N হচ্ছে গ্যাসের মোট কণা, আর CRMS হচ্ছে যে গ্যাসের কণার RMS গতিবেগ। গ্যাসের কণার RMS গতিবেগ। RMS কথার ফুল ফর্ম তোমরা জানো, রুট মিন স্কোয়ার ভেলোসিটি, তাই তো? রুট মিন স্কোয়ার ভেলোসিটি বা গতিবেগ। তাহলে প্রত্যেকটা টার্ম এখানে আমি বলে দিলাম কোনটা কি। এখন আমরা এই সমীকরণটা ব্যবহার করে বিভিন্ন গ্যাসের সূত্রগুলো প্রমাণ করব। তার আগে আমরা দেখে নেব যে এই সমীকরণটা থেকে আমরা গ্যাসের গতিশক্তি সম্পর্কে কোনো ধারণা পাই কিনা। তাহলে প্রথম পয়েন্ট আমাদের হবে গ্যাসের কণার গতিশক্তি।
গ্যাসের কণার গতিশক্তি। এইটা হবে আমাদের প্রথম পয়েন্ট। সমীকরণে আমরা দেখছি 1/3 mn CRMS স্কোয়ার আছে। CRMS বলো বা এটাও তো এক প্রকারের গতিবেগ, তো CRMSকে আমরা নর্মাল গতিবেগের সঙ্গেও তুলনা করতে পারি। মানে ভি দিয়ে তোমরা ফিজিক্সে ভেলোসিটি মানে ভি দিয়ে প্রকাশ করো, তো সেই ভেলোসিটির সঙ্গে আমরা RMSকেও একই রকম ধরতে পারি, বিষয়টা যেহেতু একই রকম। আচ্ছা, এবারে মনে করা হলো যে গ্যাসে মোট n সংখ্যক কণা আছে। n সংখ্যক কণা আছে, গ্যাসে মোট n সংখ্যক কণা আছে। প্রতিটি কণার ভর স্মল m, প্রতিটি কণার ভর স্মল m। তাহলে মোট ভর কত হবে? মোট ভর হবে স্মল m ইন্টু na, স্মল m ইন্টু na। মানে এই যে সমীকরণটা আমি লিখেছি তোমরা একটু ভালো করে দেখো, প্রত্যেকটা টার্ম এইখানে তো বলা আছে n সমান মোট কণা, স্মল m সমান গ্যাসের প্রতিটি কণার ভর লেখা আছে। আমি এখানে কি ধারণা করেছি বলছি যে গ্যাসে মোট na সংখ্যক কণা আছে। na মানে অ্যাভোগাড্রো সংখ্যক কণা। এটা আর লিখতে হবে না আশা করি, বা তোমাদের জন্য আমি লিখেই দিচ্ছি। na মানে অ্যাভোগাড্রো নাম্বার, অ্যাভোগাড্রোজ নাম্বার। তার মান আশা করি তোমরা জানো, মান হচ্ছে 6.023 ইন্টু 10⁻23, রাইট? তো যদি এই nটাকে আমরা na দিয়ে প্রকাশ করি, n মানে গ্যাসের মোট কণা, কিন্তু আমি এই ক্ষেত্রে ধারণা করেছি গ্যাসে অ্যাভোগাড্রো সংখ্যক কণা আছে। তাহলে গ্যাসের মোট ভর কত হবে? m ইন্টু na। এখন এই m ইন্টু na মানে হচ্ছে ক্যাপিটাল M, বা যেটা আমরা মোলার মাস বলি। ক্যাপিটাল M মানে হচ্ছে আণবিক ভর, আণবিক ভর। আণবিক ভর কার হবে? গ্যাসের আণবিক ভর। কারণ অ্যাভোগাড্রো সংখ্যক কণার মোট ভর যা হবে সেইটাই গ্যাসের আণবিক ভর, ঠিক কিনা? তাহলে এই সমীকরণটা আরও ছোট ফর্মে চলে যাবে, আরও সহজ ফর্মে চলে যাবে। সেই ফর্মটা এবার আমরা লিখি। সেই ফর্মটা হচ্ছে PV ইকুয়ালস টু 1/3 ক্যাপিটাল M ইন্টু CRMS স্কোয়ার। এবার দেখো তো এইটাকে আমরা সাজিয়ে এইভাবে লিখতে পারি কিনা। ম্যাথমেটিক্যাল ফর্মুলা হিসাবে 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে ভাগ করলাম, এবং এইটাকে আমি আলাদা রাখলাম, এই রাশিটাকে আলাদা ব্র্যাকেট করে দিলাম। কেন ব্র্যাকেট করলাম? তার কারণ যেহেতু আমরা গতিশক্তির সমীকরণ বার করতে চাইছি এই গ্যাসের গতীয় তত্ত্ব থেকে, তাহলে আমাকে এমন একটা রাশি তৈরি করতে হবে যেটা দ্বারা আমরা গতিশক্তিকে প্রকাশ করতে পারি। দেখো তো এই রাশিটা দিয়ে গতিশক্তি প্রকাশ করা যায় কিনা। নিশ্চয়ই যায়, কারণ গতিশক্তির ফর্মুলা আমরা কি জানি? গতিশক্তির ফর্মুলা আমি এই দিকটা মুছে দিচ্ছি। যে কোনো বস্তুর ক্ষেত্রে গতিশক্তির ফর্মুলা আমরা জানি, গতিশক্তি যদি E_K হয় মানে কাইনেটিক এনার্জি, যদি হয় তাহলে E_K সমান আমরা জানি 1/2 ইন্টু M ইন্টু V স্কোয়ার। V মানে এখানে কি? V মানে হচ্ছে গতিবেগ, আর ওখানে CRMS আছে যেটা গতিবেগ, আর এখানে স্মল m এর বদলে এখানে ক্যাপিটাল M আছে। স্মল m মানে হচ্ছে একটা কণার ভর, ক্যাপিটাল M মানে হচ্ছে গ্যাসের মোট ভর, তাই না? কারণ এই যে মোট ভর সমান ক্যাপিটাল M লেখা হয়েছে। তাহলে আমরা এই 1/2 mc স্কোয়ারের জায়গায় কি লিখতে পারি? কাইনেটিক এনার্জি লিখতে পারি।
অতএব আমরা পরের লাইনে এখানে লিখব, মানে আমি বলতে চাইছি এই সমীকরণটাকে আমরা এর সাথে তুলনা করতে পারি। তো দেখো হাফ এমভি স্কোয়ার আর হাফ এমসি আরএমএস স্কোয়ার বিষয়টা একই রকম। তো পরের সমীকরণ এখান থেকে হবে কি, PV equals to 2/3 of EK, 2/3 of EK, তাই তো। এখন যেহেতু আমরা আদর্শ আচরণ ধারণা করেছিলাম প্রথমেই, যেহেতু আদর্শ আচরণ ধারণা করা হয়েছিল, অতএব আমরা কি জানি, আমরা আবার লিখতে পারি PV equals to nRT। আর PV equals to আবার কি লেখা যায়, PV equals to লেখা যায় 2/3 of EK। দেখো তো, মানে এই PV সমান এই সমীকরণটা আদর্শ আচরণের জন্য লেখা হয়। আমরা প্রথমেই ধারণা করেছিলাম যে আদর্শ আচরণ ধরেই আমরা গ্যাসের গতীয় তত্ত্বটা ব্যাখ্যা করেছি। তাহলে এই দুটো সমীকরণকে পরস্পর ইকুয়াল করা যায়, PV equals to nRT আবার equals to 2/3 EK। তাহলে এটার সাথে এটাকে সমান করা যায়, তাহলে কি লেখা হয়ে গেল, EK সমান 3/2 n into R into T। এইটাই হচ্ছে গতিশক্তির সমীকরণ, যেটা আমরা গ্যাসের গতীয় তত্ত্ব থেকে বার করতে পারি। এই সমীকরণটা হবে n মোল গ্যাসের জন্য, n মোল গ্যাসের জন্য। এখন তোমরা বলতে পারো যে সবসময় আদর্শ আচরণ ধরেই কেন সব সমীকরণ করা হচ্ছে, কারণ আদর্শ আচরণ হিসাবে যে সমীকরণটা তৈরি করা হয়েছিল, এই যে PV equals to nRT যে সমীকরণটা তৈরি করা হয়েছিল, এই সমীকরণটা অনেক সিম্পল ফর্ম, অনেক সহজ ফর্ম। আর এই সমীকরণের সাহায্যেই বা বলতে পারো যে যত রকম গ্যাসের সূত্র আছে, চার্লসের সূত্র, বয়েলের সূত্র, গেলো-সাইকের গ্যাসের সূত্র, যা যা সব আছে, সেই সূত্রগুলোকে একত্রিত করলেই কিন্তু এই সমীকরণটা পাওয়া যায়। অতএব আমাদের যদি এরকম ধরনের কিছু গ্যাস বিষয়ক সূত্রাবলী আবিষ্কার করতে হয়, তো সেক্ষেত্রে এই সমীকরণের ভিত্তিতে করাটা আমাদের ক্ষেত্রে অনেক সুবিধাজনক। সেই কারণেই আমরা যখনই কোনো গ্যাস বিষয়ক সূত্র আবিষ্কার করি, তখন সবসময় আদর্শ আচরণটা ধরেই করা হয়। তারপরে কিছু বিশেষ ক্ষেত্র হিসাবে সেই সমীকরণটার মধ্যে কিছু ভেরিয়েশন করানো হয় বা কিছু মডিফিকেশন করানো হয় বা কিছু পরিবর্তন করানো হয়ে থাকে। কেমন? তাহলে এটা হচ্ছে n মোল গ্যাসের জন্য। যদি 1 মোল গ্যাস হয়, মানে যদি n equals to 1 হয়, তখন কি হবে, তখন EK সমান 3/2 RT, এইটা হবে 3/2 RT। এই সমীকরণটা হচ্ছে গ্যাসের মোট গতিশক্তি, গ্যাসের মোট গতিশক্তি। বোঝাতে পারলাম? নেক্সট দেখো, যদি বলা হয় যে একটা গ্যাসে যতগুলো কণা রয়েছে, সেই কণার প্রত্যেকটার গতিশক্তি বার করো, বা বলা যায় যে গড় গতিশক্তি বের করো। মানে এরকম একটা উদাহরণ তোমরা ভাবো যে একটা ক্লাসে 50 জন ছাত্রছাত্রী মোট রয়েছে, মোট 50 জন ছাত্র এবং ছাত্রী মিলে 50 জন আছে মোট। প্রত্যেকের বয়স 1 মাস, 2 মাস, 4 মাস এরকম করে পার্থক্য রয়েছে, বা 1 বছর এরকম করে পার্থক্য রয়েছে। তো আমি তোমাদেরকে বললাম যে এই ক্লাসে যতজন ছাত্রছাত্রী আছে প্রত্যেকের গড় বয়স কত, এরকম একটা প্রশ্ন হতে পারে। গড় বয়স মানে কি? তাহলে কি হলো বিষয়টা, যে যতজন ছাত্রছাত্রী রয়েছে প্রত্যেকের বয়স অ্যাভারেজ এই রকম, যে 14 বছর বা 15 বছর বা
বা 16 বছর, মানে প্রত্যেকের ধরো যদি 16 বছর 1 মাস হয়, কারোর 16 বছর 4 মাস হলো, কারো 16 বছর 3 মাস হলো, সে যাই হোক, আমি আর ইন্ডিভিজুয়াল সবাইকে না বলে, মানে একজন করে পৃথকভাবে না বলে এমন একটা মান বললাম যে যতজন ছাত্রছাত্রী রয়েছে প্রত্যেকের বয়স মোটামুটি 16 বছর। তো সেরকমভাবেই একটা গ্যাসে মোট যতগুলো কণা রয়েছে তাদের যদি প্রত্যেকের অ্যাভারেজ কতটা করে শক্তি আছে সেটা যদি বের করতে হয়, তাহলে কি করব, এই মোট যে শক্তির রাশিমালা আমি বের করেছি তাকে আমরা উভয় পক্ষেই মোট কণা সংখ্যা দ্বারা ভাগ করে দেবো। গ্যাসে মোট যতগুলো কণা আছে সেই কণা সংখ্যা দ্বারা ভাগ করে দেব। তাহলে বলো তো যে এইখানে আমরা মোট কণা কতগুলো ধরেছিলাম? মোট কণা আমরা ধরেছিলাম অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে এই সমীকরণের দুপক্ষকেই অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করে দেব। তাহলে নেক্সট পয়েন্ট আমাদের হচ্ছে গ্যাসের কণার গড় গতিশক্তি বা গ্যাসের একটি কণার গতিশক্তি লিখতে পারো, বা গ্যাসের প্রতিটি কণার গতিশক্তি, গড় গতিশক্তি বা গ্যাসের প্রতিটি কণার গতিশক্তি। সেইটা হবে মোট গতিশক্তিকে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করছি, আর এদিকেও সমানভাবে ভাগ করছি, তাই তো? গড় মানকে আমরা এইভাবে লিখি, অ্যাভারেজ, এরকম বার সাইন দিয়ে লেখা হয়, তোমরা জানো গতিবেগের বেলাতেও আমরা দেখিয়েছিলাম, ইকুয়ালস টু 3/2 n kb ইন্টু টি। কেবি বিষয়টা কি? কেবি বিষয়টা হচ্ছে যে দেখো এই অংশে n হচ্ছে মোল, আর হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট, টি হচ্ছে টেম্পারেচার। এখন মোল নাম্বার চেঞ্জ হতে পারে, তাই এটা ধ্রুবক নয়। টেম্পারেচার চেঞ্জ হতে পারে, ধ্রুবক নয়। কিন্তু গ্যাস কনস্ট্যান্ট এটা কি? এটা বরাবরের জন্য ধ্রুবক। আর এনে মানে অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো নাম্বার, দিস ইজ অলসো আ কনস্ট্যান্ট, বা এটাও ধ্রুবক। তাহলে এই দুটো ধ্রুবক মিলে আরেকটা ধ্রুবক তৈরি করবে। মানে আমি যে সমীকরণটা লিখেছি সেখানে যদি আমি সমীকরণটাকে এভাবে লিখতাম, R/Na, এই R/Na এই রাশিটা একটা নতুন ধ্রুবকের সৃষ্টি করবে, সেই ধ্রুবকটাকেই আমরা লিখেছি kb বলে। এই kb কে বলা হয় বোলজম্যান কনস্ট্যান্ট, ঠিক আছে? তো এটা kbt। অতএব এইখানে গড় গতিশক্তির রাশিমালা হলো এইটা, হচ্ছে এইটা। এবারে মনে করো যদি গ্যাসে 1 মোল কণা থাকে, 1 মোল কণা থাকলে সেক্ষেত্রে প্রতিটি কণার গড় গতিশক্তি কত হবে? 3/2 kbt হবে। এখানে পরেরটা আমরা লিখি যে এক মোল কণার ক্ষেত্রে ek বার equals to 3/2 kb into t। ওকে, তাহলে এইভাবে আমরা গ্যাসের ক্ষেত্রে গতিশক্তির রাশিমালা বের করতে পারি। এবারে দেখা যাক যে গ্যাসের অন্যান্য যে সমস্ত সূত্র রয়েছে সেগুলোকে আমরা গ্যাসের গতীয় তত্ত্ব থেকে কিভাবে প্রমাণ করতে পারি। নেক্সট আমরা সেই পয়েন্ট নিয়েই আলোচনা করব। তোমাদের এইগুলো দিয়ে নিউমেরিক্যালস করতে হবে। তো
নিউমেরিক্যালস আমি তোমাদের কিছু প্রশ্ন দেব, সেগুলো তোমরা অবশ্যই ট্রাই করো। তো নেক্সট পয়েন্ট আমাদের হচ্ছে গ্যাস লয়ের প্রমাণ। গ্যাসের গতীয় তত্ত্ব থেকে দেখো, নাম্বার 1 কি সূত্র আমি এখন বলছি না, আগে সমীকরণটা তৈরি হোক, তারপরে তোমরাই বুঝতে পারবে যে আমি কোন সূত্রটাকে প্রমাণ করলাম। দেখো আমরা পেয়েছি PV equals to 1/3 mn CRMS স্কোয়ার। এখানে এনে লিখছি না, কারণ সবসময় যে অ্যাভোগাড্রো সংখ্যক কণা থাকবে তা তো নয়, তার কম থাকতে পারে বা তার বেশি থাকতে পারে। তো এখানে আমি ওই জন্য এন বলেছি। এন মানে গ্যাসে উপস্থিত মোট কণার সংখ্যা। ভালো করে শুনবে, গ্যাসে উপস্থিত মোট কণার সংখ্যা। PV equals to 2/3 into n into half m CRMS স্কোয়ার। এম CRMS স্কোয়ার মানে হচ্ছে একটা কণার গতিশক্তি। দেখো এই স্মল এম মানে একটা কণার ভর, তো এই রকম একটা কণার গতিশক্তি। এই রাশিটা হচ্ছে একটি কণার গতিশক্তি। তাহলে যদি এন দিয়ে গুণ করে দেওয়া হয় কি হবে? গ্যাসের মোট গতিশক্তি, তাই না? গ্যাসের মোট গতিশক্তি যদি আমি এন দিয়ে গুণ করে দিই, তাহলে PV equals to 2/3 into half mn CRMS স্কোয়ার। এই পুরো রাশিটা হবে তখন গ্যাসের মোট গতিশক্তি। তো এইটাকে আমি EK বলে লিখছি, EK বলে লিখছি 2/3 into EK, কারণ গতিশক্তি মানে EK তোমরা জানো। তো EK equals to 1 মানে হাফ mn CRMS স্কোয়ার। এখানে n কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যা নয়, কারণ অ্যাভোগাড্রো সংখ্যা হলে এখানে আমরা ক্যাপিটাল M লিখে দিতে পারতাম, কিন্তু এটা অন্য সংখ্যক কণা উপস্থিত, তাই আমরা এই রাশিটাকে এভাবেই রাখলাম। এবারে দেখো এই সমীকরণটা তো আসলো। এবারে যদি T মানে টেম্পারেচার ধ্রুবক হয়, তাহলে EKটাও ধ্রুবক হয়ে যাবে। টেম্পারেচার ধ্রুবক হলে EK ধ্রুবক হবে, তার কারণ তোমাদের আমি বলেছিলাম যে কাইনেটিক এনার্জি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দি টেম্পারেচার। মানে গ্যাসের গতিশক্তি উষ্ণতার ওপর নির্ভর করে সমানুপাতিক হারে। উষ্ণতা যত বাড়াবো গ্যাস তত কি হবে? গ্যাসের অণুগুলো শক্তি শোষণ করবে, শক্তি শোষণ করলে তাদের গতিশক্তি বেড়ে যাবে। তাহলে টেম্পারেচারের সঙ্গে গতিশক্তির সরাসরি সম্পর্ক বা সমানুপাতিক সম্পর্ক। এবার যদি টেম্পারেচার বা উষ্ণতা ধ্রুবক হয়ে যায়, তাহলে গতিশক্তির মানও তো কী হবে? ধ্রুবক হয়ে যাবে। তাহলে এইখানে আমরা কি লিখতে পারি? PV equals to 2/3 into ধ্রুবক। 2/3 রাশিটাও তো একটা ধ্রুবক, তাই না? 2/3 যে রাশিটা আছে সেটাও তো একটা ধ্রুবক। তাহলে আমরা এই সমীকরণ থেকে কি পেলাম? PV equals to ধ্রুবক। PV equals to ধ্রুবক। এটা কার সমীকরণ বলো তো, বা কার সূত্র বলো তো? তোমাদের মনে আছে আশা করি, P proportional to V, P proportional to 1/V। তাহলে P equals to K/V। K হচ্ছে ধ্রুবক, বা এখান থেকে লেখা যায় PV equals to K। K মানে ধ্রুবক। এটা কিসের সূত্র বলো? এটা হচ্ছে বয়েলের সূত্র, বয়েলস ল, রাইট? তাহলে এখানে আমরা কি প্রমাণ করলাম? এক নম্বরে আমরা প্রমাণ করলাম বয়েলের সূত্র।
বয়েলস ল। ঠিক আছে, তো এইভাবে আমরা প্রমাণ করলাম। নেক্সট এবারে দেখা যাক যে কোন সূত্রটা প্রমাণ করতে পারি আমরা। আমাদের কিন্তু এরকম একই প্যাটার্নে যেতে হবে, পুরো বিষয়টা এরকম একইভাবে নিয়ে যেতে হবে। এইখান থেকেই আমি বলে দিতে পারি তোমাদের 2 নম্বর যে সূত্রটা রয়েছে, মানে প্রথমটা তো আমরা বয়েলের সূত্র করে দিলাম, করেই দিলাম। 2 নম্বর দেখো, 2 নম্বর আমরা এইভাবেই পুরো বিষয়টা করে আসছি, শুধু এইখানে আমরা একটা ছোট্ট বিষয় লিখব, জাস্ট লিখব। ছোট্ট বিষয়টা লিখেছিলাম, আমি মুছে দিলাম এখানে। ছোট্ট বিষয়টা হচ্ছে কি, ই কে প্রপোর্শনাল টু টি, কাইনেটিক এনার্জি টেম্পারেচারের সাথে প্রপোর্শনাল। তাহলে এইখানটায় দেখো বিষয় যেটা রয়েছে ই কে এই সমীকরণ থেকে আমরা কি করতে পারি, ই কে সমান ধ্রুবক ইন্টু টি লিখতে পারি আমরা, ধ্রুবক ইন্টু টি লিখতে পারি। তাহলে এই যে ই কে যেটা রয়েছে, ই কে জায়গায় এখানে চেঞ্জ করে দাও, পিভি সমান 2/3 ইন্টু ধ্রুবক ইন্টু টি লেখা যায়। এখন মনে করো যে একটা নির্দিষ্ট চাপ আছে, নির্দিষ্ট চাপে হলে আমরা কি লিখতে পারি, ভি ইকুয়ালস টু 2/3 ইন্টু ধ্রুবক ইন্টু টি বাই পি, মানে এই 3টাকে আমি সরাসরি নিচে লিখছি, টু ইন্টু ধ্রুবক ইন্টু টি 3 ইন্টু পি লেখা যায়। এইবারে দেখো নির্দিষ্ট চাপ রয়েছে, টেম্পারেচার এখানে নির্দিষ্ট নয়, টেম্পারেচার আমি এখানে নির্দিষ্ট করিনি, কারণ এই সমীকরণ থেকে আমি লিখেছি কাইনেটিক এনার্জির সঙ্গে টেম্পারেচারের সম্পর্ক, ধ্রুবক আমি বলিনি, টেম্পারেচার বা কাইনেটিক এনার্জি কোনোটাই ধ্রুবক আমি বলিনি। এই রিলেশন থেকে এইটা লেখা যায় নিশ্চয়ই, তোমরা বুঝতেই পারছো। এবারে দেখো 2/3 এটা একটা ধ্রুবক রাশি, ধ্রুবক বাই ধ্রুবক মানে প্রেশার যখন আমি এখানে নির্দিষ্ট করে দিয়েছি, ফিক্সড করে দিয়েছি, প্রেশার ফিক্সড করে দিয়েছি, তাহলে এই প্রেশারটাও এখানে ধ্রুবকের মতো কাজ করবে। তাহলে এই টোটাল এই রাশিটা ধ্রুবক, তাহলে ভি ইকুয়ালস টু ধ্রুবক ইন্টু টি, তার মানে আমরা কি লিখতে পারি, ভি প্রপোর্শনাল টু টি বা ভি বাই টি ইকুয়ালস টু ধ্রুবক। এখান থেকে লেখা যায়, তো এই সমীকরণ থেকে এখানে লেখা যায় ভি বাই টি ইকুয়ালস টু ধ্রুবক প্রাইম মনে করো, কারণ এই যে ধ্রুবকের সঙ্গে এত কিছু রাশি আছে সেটাকে আমি ধ্রুবক প্রাইম বলছি। ভি বাই টি ইকুয়ালস টু ধ্রুবক প্রাইম বা ভি প্রপোর্শনাল টু টি। এটা কার সূত্র? এইটা হচ্ছে চার্লসের সূত্র। তোমরা জানো চার্লসের সূত্র তো পড়েছ, তাহলে দিস ইজ চার্লস ল। বয়েলের সূত্র প্রমাণ হয়ে গেল, চার্লসের সূত্র প্রমাণ হয়ে গেল, আরও কিছু গ্যাসের সূত্র আছে সেগুলো এবার চট করে দেখে নেওয়া যাক। নেক্সট এইটা থাক, এই রাশিটা থাক, নিচেরটুকু মুছে দিচ্ছি। তিন নম্বর,
PV equals to 2/3 আরেকভাবে করা যায়, একটা কাজ করো, এটা এই সমীকরণ থেকে দেখো PV equals to 2/3 n into এইটা। দেখো এখানে আমি এই যে ইটা লিখেছি, এই ইটা একটু অন্যরকম দেখতে, এই রকম সিম্বলকে বলা হয় এপসিলন, এপসিলন বা এপসাইলন, তোমরা যেরকমভাবে উচ্চারণ করবে দুটোই ঠিক, এপসিলন বা এপসাইলন ইকে। কারণ এখানে একটি কণার গতিশক্তি, একটি কণার গতিশক্তিকে এই এপসিলনকে এইভাবে লেখা হচ্ছে। এই যে এই রাশিটা, এখানে এই রাশিটার মান হচ্ছে 12 m ইন্টু CRMS স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছ। এবারে আমি বলছি নির্দিষ্ট চাপ এবং নির্দিষ্ট উষ্ণতায়, নির্দিষ্ট চাপ ও নির্দিষ্ট উষ্ণতায়, মানে এখানে দুটো রাশিকে আমরা ফিক্সড করে দিলাম, দুটো রাশিকে আমরা কি করে দিলাম, ফিক্সড করে দিলাম। মানে প্রেশার হচ্ছে ফিক্সড, টেম্পারেচারও ফিক্সড। এখন টেম্পারেচার ফিক্সড হয়ে গেল মানে কনস্ট্যান্ট হয়ে গেল, তাহলে এই যে এনার্জি যেটা আছে ইকেটাও কি হয়ে যাবে, ইকেটাও ফিক্সড হয়ে যাবে। কারণ টেম্পারেচার তো পরিবর্তন হচ্ছে না, তাহলে গতিশক্তি পরিবর্তিত হওয়ার কোনো প্রশ্নই নেই। নির্দিষ্ট উষ্ণতায় গতিশক্তির মানও নির্দিষ্ট, তাহলে এটা ধ্রুবক, এইগুলো সব হচ্ছে ধ্রুবক। আর টি ফিক্সড হয়ে গেছে মানে টিটাও, পি ফিক্স হয়ে গেছে মানে পিটাও ধ্রুবক। তাহলে এই সমীকরণ থেকে আমরা কি পাবো, সমীকরণটা থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে, নিচে লিখছি আমি সমীকরণটা, V equals to 2 into 2/3p into n into EK। দেখো তো এটা আসছে কিনা। এখন EKটাও কনস্ট্যান্ট, Pটাও কনস্ট্যান্ট, তাহলে 2/3 P EK এগুলো সব টোটাল মিলে একটা কনস্ট্যান্ট হচ্ছে, টোটাল মিলে একটা ধ্রুবক হচ্ছে। আমি তাহলে এনটাকে আলাদাভাবে লিখে আমি এরকম করে লিখছি ইন্টু এন। এই টোটাল এই জিনিসটা ধ্রুবক, টোটাল জিনিসটা ধ্রুবক। টোটাল জিনিসটা যদি ধ্রুবক হয় তাহলে এই সমীকরণটা থেকে আমরা কি লিখতে পারি দেখো তো, V প্রপোর্শনাল টু এন লিখতে পারি। V প্রপোর্শনাল টু এন মানে একটা নির্দিষ্ট আয়তনে সঙ্গে তার কণা সংখ্যার সমানুপাতিক সম্পর্ক আছে। এটা কে বলেছিল, এইটা বলেছিল অ্যাভোগাড্রো। অ্যাভোগাড্রো কি বলেছিল, যে নির্দিষ্ট চাপ এবং উষ্ণতায় সম আয়তন সব গ্যাস সমান সংখ্যক অণু বা পরমাণু বা আয়ন এগুলো ধারণ করে। মানে আয়তন যদি বাড়ে সেক্ষেত্রে কণা সংখ্যাও বাড়বে, বা উল্টোটাও বলতে পারি, কণা সংখ্যা যত বাড়বে আয়তন তত বাড়বে। সহজ উদাহরণ ভাবো, ধরো 10টা কণা আছে, 10টা কণা যতটা আয়তন দখল করবে 50টা কণা নিশ্চয়ই তার 5 গুণ আয়তন দখল করবে, তাই না? 10টা কণা মনে করো, কীরকম বলবো আমি, 10টা কণা মনে করো এক্স আয়তন দখল করেছিল, তাহলে 100টা কণা কি করবে, তার 10 গুণ আয়তন দখল করবে, মানে 10x হবে। তো এরকম যদি হয় তাহলে এটা সমানুপাতিক সম্পর্ক হলো। তো সেইটা বলেছিল কে, সেটা বলেছিল অ্যাভোগাড্রো, যেটা আমাদের 3 নম্বর সূত্র আমরা প্রমাণ করলাম। সূত্র ঠিক নয়, এটা একটা প্রকল্প, অ্যাভোগাড্রোস হাইপোথিসিস, অ্যাভোগাড্রোস হাইপোথিসিস, এটা আমরা এখান থেকে প্রমাণ করতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা 3 নম্বর গেল। তো এবারে নেক্সট দেখা যাক, নেক্সট আমরা এখান থেকে কি প্রমাণ করতে পারি। 4 নম্বর,
যে কোনো গ্যাসের সমীকরণ প্রমাণ করতে শুরু করো না কেন, এই গ্যাস মানে গতীয় তত্ত্ব থেকে যে সমীকরণটা আমরা পেয়েছি সেই সমীকরণটা কিন্তু সব সময়ের জন্যই কাজে লাগবে। সেই সমীকরণটা ছাড়া কিছু করতে পারবে না। গ্যাস বিষয়ক সূত্র যেগুলো রয়েছে সেগুলো প্রমাণ করার ক্ষেত্রে আমাদের এই সমীকরণটা লাগছেই। মানে যদি গ্যাসের গতীয় তত্ত্ব থেকে আমাদের প্রমাণ করতে বলে তাহলে আমাদের এই সমীকরণটা সবসময়ের জন্যই লাগবে। আচ্ছা, নেক্সট দেখো, আমরা একটা সমীকরণ এখানে পেয়েছিলাম 2/3 EK। এনটাকে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই, মানে এনটাকেও যদি এর সঙ্গে মাল্টিপ্লাই করে দেওয়া হয় তাহলে টোটাল EK হবে, কারণ EK সমান যেহেতু EK সমান 1 মানে হাফ mNCRMS স্কোয়ার। তাহলে এই একটা সূত্র আমরা পেলাম। এখন মনে করো একটা গ্যাস মিশ্রণ নেওয়া হয়েছে। গ্যাস মিশ্রণটায় মনে করো S ও D আছে। S ও D এর একটি গ্যাস মিশ্রণ নেওয়া হয়েছে। একটি গ্যাস মিশ্রণ নেওয়া হয়েছে যারা পরস্পর বিক্রিয়া করে না, এই কথাটা শুনে তোমাদের অনেকেরই মনে পড়ছে যে আমরা কোন সূত্র প্রমাণ করতে চলেছি। পরস্পর বিক্রিয়া করে না, গ্যাস মিশ্রণ, এইসব কথা দিয়ে তোমরা আন্দাজ করতে পারছো যে আমি কোন সূত্রটার কথা এখানে বলতে যাচ্ছি। বিক্রিয়া করে না মিশ্রণে, আচ্ছা তাদেরকে একটা পাত্রে নেওয়া হয়েছে, তাদের ভি আয়তনের একটি পাত্রে নেওয়া হয়েছে। ভি আয়তনের একটি পাত্রে নেওয়া হয়েছে। এবার মিশ্রণে এস যে গ্যাস রয়েছে, এস গ্যাস, তার আংশিক চাপ হয়ে যাবে, কারণ এখানে তো আর এ একা নেই, তার সঙ্গে ডিও আছে। তাহলে আংশিক চাপ কথাটাই আমরা এখানে বলবো। আংশিক চাপ মনে করো স্মল p1, আর ডি গ্যাসের আংশিক চাপ হচ্ছে স্মল p2। আর গ্যাস মিশ্রণ যেটা হয়েছে, গ্যাস মিশ্রণ মোট চাপ হচ্ছে P। গ্যাস মিশ্রণের মোট চাপ হচ্ছে P। এবারে যে কথাগুলো আমি লিখেছি সেই কথাগুলো দিয়ে তোমরা আশা করি বুঝতেই পারছো যে আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্র প্রমাণ করতে চলেছি। তো যদি সূত্রটা প্রমাণ আমরা করতে পারি তাহলে ফাইনাল রেজাল্ট কি আসবে? ফাইনাল রেজাল্ট আমার এইটা আসা উচিত, তাই কি না? কেউ ভুল করো না, আমি এটা কিন্তু এখনো প্রমাণ করিনি, এইটা আসা উচিত, সেটাই তোমাদেরকে বললাম। আমি এখানে তো লিখে দিতেই পারতাম যে P সমান P1 প্লাস P2 হবে, যেটা ডাল্টন বলেছে, কিন্তু অ্যাকচুয়ালি এখান থেকে সেই কথাটাই আসছে কি না আমরা দেখব। তো যাই হোক, এই সমীকরণ থেকে কি বোঝানো হচ্ছে দেখো, গ্যাসের মিশ্রণে মোট চাপ যদি P হয়, মোট আয়তন যদি V হয়, আমি মিশ্রণের মোট আয়তন বলে দিয়েছি, মানে V আয়তনের পাত্রে নেওয়া আছে, মানে কি মিশ্রণটার মোট আয়তন V হবে। V হয়, মোট চাপ যদি P হয় তাহলে সেটা ইকুয়ালস টু 2/3 EK। মানে এটা আমরা গ্যাস মিশ্রণের ক্ষেত্রে ভাবতে পারি। ভালো করে বোঝো, এই যে সমীকরণটা আমি লিখেছি এখানে P আছে, V আছে, এই Pটাকে আমরা গ্যাস মিশ্রণের চাপ P এর সাথে তুলনা করলাম, আর V মানে গ্যাস মিশ্রণের মোট আয়তন V, তাহলে সেটা ইকুয়ালস টু 2/3 EK।
তুলনা করা হচ্ছে। এখন এই যে এস গ্যাস যেটা রয়েছে তার নিজস্ব তো একটা গতিশক্তি থাকবে আলাদা, সেটা মনে করো E1, এটা গতিশক্তি E1 বলতে পারো বা EK1 বলতে পারো, EK1। আর ডি এরও তাই, EK2, EK2। কেমন? তো তাতে কি হয়েছে? তাতে হয়েছে এটাই যে এই গ্যাস এস আর ডি, এই যে দুটো গ্যাস, এরা যখন একটা মিশ্রণে থাকছে, যদিও এরা বিক্রিয়া করছে না, পরস্পর বিক্রিয়া করছে না, কিন্তু গ্যাস মিশ্রণে থাকা অবস্থায় এরা কি করবে? এরা পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হতে পারে, বা এস গ্যাসের কণার সঙ্গে ডি গ্যাসের কণার সংঘর্ষ হতে পারে। মনে করো এইগুলো হচ্ছে এস গ্যাসের কণা আর এইগুলো হচ্ছে ডি গ্যাসের কণা। যখন এরা মুভ করছে, এরকমভাবে মুভ করছে, এই দিক থেকে এদিকে আসছে, এরকমভাবে মুভ করছে, তাহলে পরস্পরের সঙ্গে তো সংঘর্ষ হতে পারে। আমি তোমাদেরকে একদিন বলেছিলাম যে যেহেতু এদের মোট গতিশক্তির মান ধ্রুবক থাকছে, মোট চাপের মানটা ধ্রুবক থাকছে, তাই আমরা বলেছিলাম যে এই কণাগুলো পূর্ণ স্থিতিস্থাপক। যেহেতু গতিশক্তির মান কোনোভাবে পরিবর্তিত হচ্ছে না, পূর্ণ স্থিতিস্থাপক, বা বলা হয় পারফেক্টলি ইলাস্টিক। ইলাস্টিক মানে ওই ইলাস্টিক ব্যান্ড বা ইলাস্টিক রাবার সেটা নয়, মানে অ্যাকচুয়ালি সেটাও বলা যায় যে ইলাস্টিক মানে কি, ধরো তুমি কোনো রাবার ব্যান্ডটাকে একটা কি করলে, ফোর্স দিলে, মানে একটা টান দিলে, ছেড়ে দেওয়ার পর আবার আরেক জায়গায় ফিরে আসছে। তো এই বিষয়টাকে বলা হয় ইলাস্টিক। মানে সে তার আকার এবং আকৃতি প্রথমে যা ছিল তাতে পীড়ন দেওয়ার পরেও, পীড়ন মানে তুমি যে বলটা প্রয়োগ করছো, এগুলো তোমরা ফিজিক্সে পড়বে, ফিজিক্সে টার্ম পীড়ন, বিকৃতি, এইসব টার্মগুলো হয়তো পড়ে এসেছো বা পড়বে। তো যাই হোক, আমি অত ডিটেলসে যাচ্ছি না ফিজিক্সের ব্যাপারে। সো যেটা বলছিলাম যে কোনো একটা বস্তুকে তুমি বল প্রয়োগ করলে, বল প্রয়োগ করার আগে বস্তুটার আকার এবং আকৃতি যেমন ছিল, বল প্রযুক্ত হওয়ার পরেও যদি সেই বস্তুটা তার আগের আকার এবং আয়তনটা বজায় রাখতে পারে বা ফিরে পায়, তো সেই সমস্ত বস্তুকে আমরা বলি পারফেক্টলি ইলাস্টিক বা পূর্ণ স্থিতিস্থাপক। তো এইখানে তাহলে কি, আগের আকার আয়তন ফিরে পাচ্ছে মানে কি, প্রথমে যা ভ্যালু ছিল পরেও সেই ভ্যালুগুলো থাকছে। তো এখানে সংঘর্ষ হওয়ার আগে এদের মোট যে গতিশক্তি ছিল, সংঘর্ষ হওয়ার পরেও দেখা যাচ্ছে তাদের মোট গতিশক্তি ধ্রুবক থাকছে, গতিশক্তি বা চাপের মান সব ধ্রুবক থাকছে। সেই কারণেই আমরা ধারণা করলাম যে কণাগুলো পূর্ণ স্থিতিস্থাপক। তো তাই যদি হয়, তাহলে ধরো সংঘর্ষ হওয়ার শুরুতে গ্যাসের গতিশক্তি ছিল ইকে, সংঘর্ষ হওয়ার শুরুতে মানে মনে ধরা যাক এস এবং ডি যে মোট গ্যাস রয়েছে, এস গ্যাসের কণা এবং ডি গ্যাসের কণা, তাদের মোট গতিশক্তির যোগফল, মানে মিশ্রণে কি হবে, মিশ্রণে তো যোগফল রাখতে হবে, EK1 প্লাস EK2। সংঘর্ষ হওয়ার পূর্বে গতিশক্তির মান ছিল এইটা, এবং সংঘর্ষ হওয়ার পরেও দেখা যাচ্ছে গতিশক্তির মান এইটা। আমরা তাহলে EK সমান এটা লিখতে পারি মোট গতিশক্তি, গ্যাসের মোট গতিশক্তি EK ইকুয়ালস টু EK1 প্লাস EK2। লেখা যায় কি না? গ্যাসের মোট গতিশক্তি হচ্ছে দুটো যে গ্যাস রয়েছে তাদের পৃথক পৃথক গতিশক্তির যোগফল, সেটাই হচ্ছে গ্যাস মিশ্রণের মোট গতিশক্তি। তাহলে এখানে EK সমান লিখে দাও গ্যাস মিশ্রণের মোট গতিশক্তি। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? এখান থেকে আমরা কি লিখতে পারি? EK equals to EK1 plus EK2। এখান থেকে কি লিখতে পারি?
PV equals to P1V প্লাস P2V। এবার তোমরা বলবে যে এটা কোত্থেকে এলো, লেখাটা মুছে দিলাম, এটা আশা করি তোমরা নোট ডাউন করে নিয়েছো। দেখো মিশ্রণে এস গ্যাসের যদি আমরা শুধুমাত্র এস গ্যাসের জন্য যদি গতীয় তত্ত্ব প্রয়োগ করি, তাহলে P1 ইন্টু ভি ইকুয়ালস টু 2/3 EK হওয়া উচিত, 2/3 EK1 হওয়া উচিত। মিশ্রণে মানে গ্যাস মিক্সচার যেটা আছে, মিক্সচারে শুধুমাত্র এস গ্যাসের ক্ষেত্রে যদি আমরা গতীয় তত্ত্ব প্রয়োগ করি, তাহলে কি হবে, তার আংশিক চাপ ইন্টু ভলিউম ইকুয়াল, ভলিউম মানে টোটাল ভলিউম, কারণ মিশ্রণে আছে, ইকুয়ালস 2/3 অফ EK1। কারণ আমরা গতীয় তত্ত্ব থেকে তো এই সমীকরণটাই পেয়েছি, তো পৃথকভাবে গ্যাসের জন্য আমরা প্রয়োগ যদি করি তাহলে এই সমীকরণ আসবে। একইভাবে ডি গ্যাসের জন্যেও গতীয় তত্ত্ব থেকে আমরা লিখতে পারি P2 ইন্টু ভি বাই P2 ইন্টু ভি ইকুয়ালস টু 2/3 EK2। এবার যখন আমরা এই সমীকরণটা, এই গতিশক্তির যে সমীকরণটা আমরা লিখলাম, গতিশক্তির সমীকরণে ইকের জায়গায় লিখলাম 3/2 PV, আগেই পেয়েছি, সেরকমভাবে EK1 এবং EK2 এর জায়গাতে এই দুটো লিখলাম। এবারে এইগুলো যদি লেখো তাহলে দেখো 3/2 ভি যেই অংশগুলো আছে সেগুলো তো দুদিক থেকে কেটে গেল, কেটে যাওয়ার পরে আমরা ফাইনাল যে সমীকরণটা পাবো সেটা কীরকম দেখতে হয় দেখো। ফাইনাল যে সমীকরণটা আছে সেখানে হচ্ছে ক্যাপিটাল P ইকুয়ালস টু স্মল p1 প্লাস স্মল p2, মানে একটা গ্যাস মিশ্রণে উপস্থিত উপাদান গ্যাসগুলো যারা পরস্পর বিক্রিয়া করে না তাদের আংশিক চাপের যোগফলটাই হচ্ছে গ্যাস মিশ্রণের মোট চাপ, এবং এটাই হলো ডাল্টনের আংশিক চাপ সূত্র বা ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেশার। বোঝাতে পারলাম? ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেশার, ঠিক আছে। নেক্সট এবার দেখা যাক আর আমরা কার সূত্র প্রমাণ করতে পারি। দেখো যতগুলো আমরা গ্যাসের সূত্র পড়েছি সবকটাই কিন্তু আমরা প্রমাণ করে দিচ্ছি আস্তে আস্তে, এখানে কিন্তু কোনো রকম ভুল ভ্রান্তি কিছু আসছে না। 5 নম্বর কি সূত্র সেটা আমি বলবো না, করছি দেখো। PV equals to 1/3 mNc RMS square or P equals to, আচ্ছা C RMS টাকে আমি আলাদা করি, C RMS equals to 3PV by m into n তার রুট ওভার। আচ্ছা, m into n মানে হচ্ছে মাস অফ গ্যাস, mn মানে হচ্ছে মাস অফ গ্যাস বা গ্যাসের ভর, রাইট। সুতরাং সি আরএমএস সমান রুট ওভার 3PV বাই, কি লিখবো বলো তো এখানে, এম মানে তো তোমরা মোলার মাস বুঝবে, এইটাকে এম প্রাইম লেখো। এম প্রাইম মানে এখানে আমি মোলার মাস বলছি না, কিন্তু খেয়াল করবে কারণ এই এনটা যদি অ্যাভোগাড্রো সংখ্যা হতো, এন নট ইকুয়ালস টু
Na হিয়ার, এই ক্ষেত্রে হতে পারে মানে আমি এখানে যে ডেরিভেশনগুলো করে আসছি বা এখানে যে গাণিতিক রূপান্তরগুলো করে আসছি, সেখানে আমি এন সংখ্যাটাকে অ্যাভোগাড্রো সংখ্যার সাথে সমান না ধরে করেছি। তবে এই এনটার মান অ্যাভোগাড্রো সংখ্যা হতেও পারে। তোমরা এগুলো আবার ভেবে নিও না যে এনের মান কখনোই মানে এই এনটার মান কখনোই এনে হবে না, সেটা ধরো না। আমি এখানে ক্ষেত্র বিশেষে আমি বলেছি এটা এনে হতেও পারে, আবার এনে নাও হতে পারে। সেটা তোমাকে প্রশ্নে বলেই দেওয়া থাকবে যে কখন তুমি এনে ধরবে বা কখন ধরবে না, সেটা তোমাকে প্রশ্নে বলেই দেওয়া থাকবে, সেই অনুযায়ী কাজ করবে। তবে আমি দুটো ক্ষেত্র নিয়েই তোমাকে দেখালাম ইকুয়েশনগুলো। তো এইখানে এনটা আমি ধরেছি মাস অফ গ্যাস, সেটাকে এম প্রাইম ধরা হয়েছে। এবার ভলিউম বাই মাস মানে কি? আয়তনকে যদি ভর দিয়ে ভাগ করা হয় তাহলে আমরা কি পাবো? ঘনত্ব বা ডেনসিটি। ঘনত্ব ডি ইকুয়ালস টু মাস বাই ভলিউম। তাহলে এইখানে আমরা CRMS সমান কি পেলাম? CRMS ইকুয়ালস টু রুট ওভার অফ 3p বাই ডি। নির্দিষ্ট চাপে CRMS equals to root over 3p into root over 1 by d। এই অংশটা তাহলে কি হবে? এই অংশটা ধ্রুবক। তাহলে CRMS proportional to 1 by root over d। CRMS equals to, আমি এই ওপরটায় লিখছি, এই যে এইখানটায় লিখছি CRMS proportional to 1 by root over d। এটা হচ্ছে গতিবেগ। এবারে এই সমীকরণটা কার সাথে আমরা ধরতে পারি? ধরো এই CRMS এইটাকে তুমি ব্যাপন হারের সাথে তুলনা করো। ব্যাপন হার বা ছিদ্র ব্যাপন হার তুলনা করো। কারণ ছিদ্র ব্যাপন মানে কি বা ব্যাপন মানে কি? যে একটা অংশ থেকে আর একটা অংশে ছড়িয়ে যাওয়া, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে ছড়িয়ে যাওয়া। এবারে যদি ডেনসিটি বেশি হয় তাহলে তার ব্যাপন হার কম হবে। এরকম সমীকরণ তো তোমরা পড়েছো গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র করার সময়, যেখানে আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম ব্যাপন হারকে যদি আর দিয়ে প্রকাশ করা হয় তাহলে আর ইনভার্সলি প্রপোর্শনাল টু রুট ওভার ডি। পড়েছো না? তাহলে এখানে আরটা যদি আমি CRMS এর সাথে তুলনা করি, মানে আর সমান CRMS, মানে আরও তো একটা গতি, CRMSও একটা গতি। তো এই দুটোকে যদি সমান করা হয় তাহলে আমরা এরকম পাবো। সমান ধরা হচ্ছে, অ্যাকচুয়ালি আমি এখানে সমান লিখছি মানে এটা একটা সমীকরণ হলো এমন নয়, এটাকে সমান ধরা হচ্ছে। ধারণাটা একই রকম, কনসেপ্টটা একই রকম, যে ব্যাপন হার মানেও একটা গতির মতো আর CRMS মানেও একটা গতির ধারণা এখান থেকে আমরা পাচ্ছি। তো দুটোকে যদি সমতুল্য ধরা হয় তাহলে এখান থেকে আমরা এই একটা সমীকরণ পেলাম, যেটা হচ্ছে গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রকে, গ্যাস ব্যাপন সূত্র বলো বা ছিদ্র ব্যাপন সূত্রকে মান্য করে বা এখান থেকে প্রমাণ করা যায়। ঠিক আছে? তাহলে 5th নম্বর যে গ্যাসের সূত্র আমরা প্রমাণ করলাম সেটা হচ্ছে গ্রাহামস ল অফ গ্যাস ডিফিউশন। গ্রাহামস ল অফ গ্যাস ডিফিউশন, এটা আমরা প্রমাণ করলাম। কেমন? তাহলে দেখো আমরা এখান থেকে 5খানা গ্যাসের সূত্র প্রমাণ করতে পারলাম। এছাড়াও গেলুসাকের গ্যাস আয়তন সূত্র আছে, সেটা আমি এখানে দেখাইনি, কিন্তু ঠিক একইভাবেও তোমরা করে নিতে পারবে।
তো চেষ্টা করে দেখো একটা তোমাদের জন্য থাক, কারণ আমি তো 5টা দেখিয়ে দিলাম, সব কটা দেখিয়ে দিলে তোমরা এবার তোমাদের নলেজটাকে অ্যাপ্লাই করো, যেটা শেখালাম আমি তোমাদেরকে এতক্ষণ ধরে। তো গেলুসাকের গ্যাস আয়তন সূত্রটা তোমরা প্রমাণ করতে পারো কি না অবশ্যই চেষ্টা করবে। আর বাকি যে আমরা গ্যাসের গতীয় তত্ত্ব থেকে যে গ্যাসের সূত্রগুলো প্রমাণ করে দেখালাম, সেটা আশা করি তোমরা আজকের এই ভিডিওতে বুঝতে পেরেছো। তো এই বিষয় সংক্রান্ত আলোচনা আমি এখানেই শেষ করলাম, কারণ আমাদের আজকের টপিক তো মোটামুটি এটাই ছিল যে গ্যাস বিষয়ক যে সূত্রগুলো রয়েছে সেগুলো আমরা গতীয় তত্ত্ব থেকে কিভাবে প্রমাণ করতে পারি। তো আমি এখানেই ভিডিওটা শেষ করব। নেক্সট আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেখানে পদার্থের তরল অবস্থা সংক্রান্ত কিছু ধারণা থাকবে। আর এইখানে আমাদের গ্যাস বিষয়ক বা গ্যাসের যে সমস্ত আলোচনা ছিল সেটা এইখানেই শেষ হলো। নিউমেরিক্যালস এই রিলেটেড তোমাদের প্রচুর করতে হবে, সেগুলো আমি তোমাদেরকে নিউমেরিক্যালস পাঠাবো কোয়েশ্চেন ফর্মে, সেগুলো তোমরা চেষ্টা করো আর আমাকে অবশ্যই জানিও। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশানে জানাবে। সাজেশনস থাকলে তো ডেফিনেটলি অবশ্যই সেগুলো আমার কাছে অ্যাকসেপ্টেবল হবে, চেষ্টা করবো আরও ভালো করার। আর ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে। আর দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো সবাই ততক্ষণ, আর পড়াশোনা করতে থাকো। গুড বাই।